18 নভেম্বর ভারতকে 1-0 গোলে হারিয়ে যেন বাংলাদেশ ফুটবল এক নতুন ইতিহাসের জন্ম দিল। দীর্ঘ 22 বছর অপেক্ষার পর বাংলাদেশের জন্য বলা যায় এটি ছিল একটি ঐতিহাসিক জয়। শুধু কি তাই, চলতি বছর প্রায় 4.5 বছর পর বাংলাদেশ জাতীয় স্টেডিয়াম আবার খোলার পর ভুটানের বিরুদ্ধে সেই ম্যাচ, স্টেডিয়াম ভরা, মানুষের চোখে আত্মবিশ্বাস ও গলায় স্লোগান, আর অবশেষে 2-0 গোলে বাংলাদেশের জয়। এসব একটু অবাক লাগে না? মনে পড়ে 2003-এর সাব চ্যাম্পিয়নশিপের কথা। তখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে নিয়ে বাঙালিদের এক আলাদা উত্তেজনা ছিল, কিন্তু তার কয়েক বছরের মধ্যে ক্রিকেটের উন্মোদনায় যেন বাফুফে ঢেকে যায় এক অন্ধকার জগতে। স্পন্সর নেই, ফান্ডিং প্রবলেম, সাংবাদিকদের ল্যাক অফ অ্যাটেনশনের মতো আরো বেশ কিছু কারণে যেন সবাই ভুলেই গিয়েছিল বাংলাদেশ ফুটবল টিমের কথা। কিন্তু অনেক লম্বা একটা সময়ের পর মানুষ যেন বাংলাদেশ ফুটবলকে নিয়ে একটা বিচিত্র স্বপ্ন নিজেদের মনে স্থাপন করছেন। বিশেষ করে হামজার মতো প্লেয়ারদের আগমনে বাংলাদেশ ফুটবলের এই অগ্রগতি সত্যি অস্বীকার করার মতো নয়। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ আসলে কি, আর কি বা তাদের নেক্সট মিশন? আজকের ভিডিওতে আমরা বাফুফের 2003-এর সাব চ্যাম্পিয়নশিপ জয়ের পরে ডাউনফলের কারণটা তো জানবই, পাশাপাশি বর্তমানে বাংলাদেশ ফুটবল নিয়ে এই পরিমাণ ক্রেজের পেছনের কিছু সাইকোলজির ব্যাপারেও বোঝার চেষ্টা করব। তাছাড়া অবশ্যই আমরা কথা বলবো বাফুফের এমন একটা টার্নিং পয়েন্টের ব্যাপারে, যেটার কারণেই হয়তো আপনি এই ভিডিওটা দেখতে আসছেন। 1878 সাল, যখন পুরো উপমহাদেশ ছিল ব্রিটিশ শাসনাধীন, সে সময় কলকাতা হেয়ার স্কুলের ছাত্র নরেন্দ্র প্রসাদ বন্ধুদের কাছ থেকে 30 টাকা চাঁদা তুলে একটা ফুটবল কিনলেন। কিন্তু সেটা দিয়ে তারা যে খেলা শুরু করলো, সেটাকে ফুটবল তো বলাই যায় না। গোলপোস্ট নেই, নিয়ম নেই, কখনো তো আবার হাত দিয়েও খেলা চলতো। তবে এসব দেখে প্রেসিডেন্সি কলেজের একজন ব্রিটিশ অধ্যাপক পরদিন নিয়ে এলেন একটা আসল ফুটবল, আর শেখালেন সব নিয়ম কানুন। এভাবেই ধীরে ধীরে জন্ম হলো বাংলার ফুটবলের। আসলে আমাদের দেশের ফুটবলের জন্ম কোনো এসি রুমে হয়নি, হয়েছিল যুদ্ধের ময়দানে। 1971 সালে যখন চারপাশে গুলির শব্দ, তখন জাকারিয়া পিন্টুর নেতৃত্বে একদল দামাল ছেলে গঠন করলো স্বাধীন বাংলা ফুটবল দল। এই দল গঠনের মূল উদ্দেশ্য ছিল স্বাধীনতার স্বীকৃতি আদায় এবং মুক্তিযোদ্ধাদের জন্য তহবিল সংগ্রহ। ক্যাপ্টেন জাকারিয়া পিন্টু ও গোলকিপার খন্দকার নুরুন্নবীরা তখন ভারতের বিভিন্ন জায়গায় মোট 16টা ম্যাচ খেলে 5 লক্ষ টাকা তহবিল সংগ্রহ করে এবং সেই পুরো টাকাটা যুদ্ধে সাহায্য করেছিল। তবে যুদ্ধের ঠিক 1 বছর পর 1972 সালের 15ই জুলাই যুদ্ধ বিধ্বস্ত দেশে প্রথম ক্রীড়ামন্ত্রী অধ্যাপক ইউনুস আলী এবং আবুল হাশেম মিলে গঠন করলেন বাফুফে। ভাবা যায়, ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে মাত্র 2 বছরের মধ্যে 1974 সালে আমরা ফিফার দরজা খুলে ফেলেছিলাম। তবে শুরুটা মোটেও সহজ ছিল না। অবকাঠামো নেই, প্রশিক্ষণের ব্যবস্থা নেই, নেই কোনো ফান্ডিং। তবুও বাফুফের স্বপ্ন ছিল বিশাল, আর সেই স্বপ্ন নিয়েই 1980 সালে বাংলাদেশ প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করে। কিন্তু এখানে একটা মিথ রয়েছে। অনেকে ভাবেন 1981-র প্রেসিডেন্ট গোল্ড কাপ আমাদের প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট, কিন্তু আসলে আমাদের প্রথম বড় অফিসিয়াল আন্তর্জাতিক টুর্নামেন্ট ছিল 1980 সালের এএফসি এশিয়ান কাপ, যেখানে আমরা শুরুতেই এশিয়ার বড়দের সাথে টক্কর দিতে গিয়েছিলাম। স্বাধীনতার মাত্র 9 বছর পর চীন, উত্তর কোরিয়া, সৌদি আরবের মতো এশিয়ান জায়ান্টদের মুখোমুখি হওয়া মানে ছিল এক বিশাল ব্যাপার। আর এই অভিজ্ঞতা থেকেই বাফুফের খাতায় ফিফা র্যাঙ্কিং এর প্রথম পয়েন্ট আসে। তবে সেই 90-এর দশকে তখনও আমাদের হাতে স্মার্টফোন না আসলেও স্বপ্ন ঠিকই এসেছিল বাফুফের দরজায়। 1995 সাল সাফ টুর্নামেন্টে বাংলাদেশ ফাইনালে পৌঁছায় প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে, কিন্তু পুরো 90 মিনিট গোলহীন সমাপ্ত হয়। আর অবশেষে ভারত পেনাল্টিতে 4-0 গোলে জিতে চ্যাম্পিয়ন হয়। আর তারপর এলো সেই মুহূর্ত 1996 সালের এপ্রিল, যখন বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং 110। এটা ছিল এখনো পর্যন্ত ইতিহাসের সর্বোচ্চ র্যাঙ্কিং, যেখানে আমরা ভারত পাকিস্তানের চেয়ে উপরে ছিলাম। বলা যায় সে সময় দক্ষিণ এশিয়ায় আমরা ছিলাম শক্তিশালী দেশগুলোর মধ্যে একটা। কিন্তু সিনেমায় ইন্টারভেলের পর যেমন একটা বড়সড় টুইস্ট আসে, ঠিক তেমন ভাবেই আমাদের এই গল্পেও একটা টুইস্ট আসে, যখন বাংলাদেশ ক্রিকেট 1997 সালে কার্লসবার্গ আইসিসি ট্রফি জিতল। এরপর ফুটবল থেকে টাইমলাইট যেন ধীরে ধীরে সরে গেল। তবে বাফুফে আরো একবার নিজেদের জাগিয়ে তুলেছিল 2003 সালে। সে বছর ঢাকায় নিজেদের মাটিতে সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো এবং সেমিফাইনালে ভারতকে হারিয়ে বাফুফে ফাইনালে মালদ্বীপের মুখোমুখি হলো। 90 মিনিটে 1-1 গোলে ম্যাচ ড্র, এক্সট্রা টাইম, কিন্তু আবারও ড্র। 46,000 দর্শকের সামনে শুরু হলো পেনাল্টি শুটআউট। শেষ কিকে মোহাম্মদ সুজনের গোল, আর বাংলাদেশ 5-3 গোলে জিতে প্রথমবারের মতো সাব চ্যাম্পিয়নশিপ হলো। সেই রাতে পুরো দেশ উদযাপন করলো, কারণ আমরা ছিলাম দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন। অন্যদিকে 1999 সালে বাংলাদেশ ক্রিকেট ওয়ার্ল্ড কাপে পাকিস্তানকে হারিয়ে পুরো বিশ্বকে চমকে দিল এবং 2000 সালে টেস্ট স্ট্যাটাস পেল। এর চেয়েও বড় ভূমিকম্প হলো 2007 সালে, যখন ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ ভারতকে হারালো। আর এ সময় ক্রিকেট হয়ে গেল জাতীয় আবেগ। 2003-এর পরপর বাংলাদেশ ফুটবল নিজেকে আর ধরে রাখতে পারলো না। অপর্যাপ্ত বাজেট, ফেডারেশনের দুর্নীতি, কারিগরি দক্ষতার অভাব মিলিয়ে যেন বাফুফের একটা ধীর মৃত্যু হলো। তবে 2005 সালে আবারও সাফ। এবার আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। ফাইনালে ভারত আমাদের 2-0 গোলে হারিয়ে শিরোপা কেড়ে নিল। এরপর থেকে টানা হার, হতাশা আর
তার অবহেলায় একসময় 110 ফিফা র্যাঙ্কিং চলে গেল 180-তে। ফুটবলের এই ডাউনফলের পুরো সময়টাতেই বলা যায় দেশে ছিল ক্রিকেটের রাজত্ব, কিন্তু দেশের এই ক্রিকেট উন্মোদনার মাঝখান দিয়েই 2013 সালে জামাল ভুঁইয়া নামে ডেনমার্কে জন্ম নেওয়া এক বাংলাদেশি তরুণ জাতীয় ফুটবল দলে যুক্ত হলেন। জামাল ভুঁইয়ার আগমনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে বেশ কিছু মেজর পরিবর্তন দেখা গিয়েছিল। যদি প্লেয়ারদের কথা বলি, জামাল ভুঁইয়ার অ্যাপ্রোচের কারণে প্লেয়াররা আরো ডেডিকেটেড এবং ডিসিপ্লিনড হয়ে ওঠে। তার ক্যাপ্টেন হওয়ার পর তিনি দলে শৃঙ্খলা আনতে শুরু করেন এবং তিনি নিজেও অনুশীলনের পর আরো কয়েক মিনিট এক্সট্রা প্র্যাকটিস করতেন। তাছাড়া তার উপস্থাপনা দক্ষতা, ডেনমার্কে থাকার অভিজ্ঞতার প্রভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে এক আদর্শ মার্কেটেবল প্রোডাক্টে পরিণত করেছে। জামালের আগমনে কিছুটা আশা জাগলেও মানুষের তখনও দরকার ছিল ইমোশনাল কানেকশন, যেটা সে সময় ক্রিকেট দিচ্ছিল। কিন্তু 2018 সালের পর ধীরে ধীরে শুরু হলো বাংলাদেশ ক্রিকেটের ডাউনফল। 2023 ওয়ার্ল্ড কাপে সবচেয়ে ভালো প্রস্তুতি নিয়েও মাত্র 2টা জয়, লজ্জাজনক পরাজয়ের পর পরাজয়। পাকিস্তানের টেস্ট জেতার পর সবাই ভেবেছিল হয়তো এবার উঠেছি, কিন্তু এর পরই ভারতে হোয়াইট ওয়াশ, আর দেশেই সাউথ আফ্রিকার কাছে 2.5 দিনে 2 টেস্ট হেরে যাওয়া। তাছাড়া বিসিবির দুর্নীতি তো ছিলই। তো বাংলাদেশ ক্রিকেট দল যখন এই ইমোশনাল কানেকশন দিতে ব্যর্থ হলো, ঠিক তখনই এই আবেগের ক্ষোধা মেটাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দ্বার প্রান্তে এসে দাঁড়ালো এক নাম, হামজা চৌধুরী। আর হয়তো এটাই ছিল বাংলাদেশ ফুটবলের টার্নিং পয়েন্ট। জন্মের পর থেকেই হামজা যুক্তরাষ্ট্রের লেস্টার শহরে বড় হন এবং প্রিমিয়ার লিগ ক্লাব লেস্টার সিটি ও শেফিল্ড ইউনাইটেডের মতো দলগুলোর হয়ে খেলেছেন। তার মায়ের পৈতৃক নির্বাস বাংলাদেশের হবিগঞ্জে আর বাবার গ্রেনাডায়। এলাকায় তার বাংলাদেশি শিকড় থাকা ও পারিবারিক ও ব্যক্তিগত আগ্রহের কারণে তিনি বাংলাদেশ ফুটবল দলের প্রতিনিধিত্ব করার জন্য পদক্ষেপ নেন। 2024 সালে তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পান এবং ভারতের বিপক্ষে প্রথম জাতীয় দলে তার অভিষেক ঘটে। সত্যি বলতে এটা হয়তো আমাদের কল্পনারও বাইরে ছিল যে হামজার মতো একটা প্লেয়ার একদিন আমাদের দেশের হয়ে খেলবে। যে বাফুফে একসময় স্পন্সরের অভাবে ভুগত, তারাই হঠাৎ করে হামজা আসার পরপরই ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাথে 5 বছরের ডিল করলো। বাফুফের ইতিহাসে এটাই প্রথম দীর্ঘমেয়াদী স্পন্সরশিপ। টাকা এলো মানে ট্রেনিং ক্যাম্প, বেতন সবকিছুই উন্নতি হলো এবং এবছরই 25 মার্চ ঢাকায় ভারতের বিপক্ষে হামজা তার ডেবিউ ম্যাচ খেললো। যদিও ম্যাচ ড্র ছিল, কিন্তু হামজার ডিফেন্সিভ মিডফিল্ডিং দলকে কিভাবে স্ট্যাবল করেছিল তা স্পষ্ট দেখা যাচ্ছিল। তারপর 4 জন ভুটানের বিরুদ্ধে হামজার প্রথম গোলে যেন বাংলাদেশে এক নতুন হিরোর জন্ম হয়। ইতালি থেকে ফামিদুল ইসলাম, কানাডা থেকে সমিত সোম একে একে যুক্ত হচ্ছেন জাতীয় দলে। শুধু তাই না, টি স্পোর্টস লাইভ কভারেজ শুরু করেছে। ফ্যান এঙ্গেজমেন্ট আগের থেকে কয়েকশো গুণ বেড়েছে। সোশ্যাল মিডিয়ায় ফুটবল পেজ, ফ্যান ক্লাবের সংখ্যা লক্ষাধিক। এসবে পার্সোনালি আমি বাংলাদেশের ফুটবলের একটা ব্রাইট ফিউচার দেখতে পাচ্ছি, কিন্তু তারা আসলে কতটুকু এগোচ্ছে সেই ব্রাইট ফিউচারের দিকে? বাংলাদেশ ফুটবল নিয়ে অনেক সিন্ডিকেট আছে, সেসব নিয়ে আমরা অন্য কোনো দিন কথা বলবো। কিন্তু হ্যাঁ, বাংলাদেশ ফুটবল এগোচ্ছে। এখনো র্যাঙ্কিং 183, কিন্তু একাডেমি তৈরি হচ্ছে, স্টেডিয়াম আপগ্রেড হচ্ছে, তরুণরা স্বপ্ন দেখছে। হয়তো আর 10 বছর লাগবে, হয়তো 20, কিন্তু একদিন আমরা দেখবো একটা বাংলাদেশি খেলোয়াড় এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে গোল করছে। একদিন হয়তো আমরা বিশ্বকাপে কোয়ালিফাইও করব, আর সেদিন তুমি বলতে পারবে হ্যাঁ, আমিও সেই যাত্রায় অংশ ছিলাম।